temporary as well as permanent group. ম্যাম ক্লাস কি রেকর্ড করা যাবে? আমার ক্লাস রেকর্ড করা যাবে কিনা তুমি ব্যক্তিগতভাবে রেকর্ড আমাদের এই ক্লাসগুলো হয়তোবা বিডিআরএল সিস্টেম হয়তোবা একটা ডেভেলপ করে রেখেছে যে যদি অথরিটি পারমিশন দেয় হয়তোবা তোমাদের কাছে সেই রেকর্ডিং গুলো পৌঁছাবে, কিন্তু তোমরা আমার স্লাইড গুলো নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু রেকর্ডিং করার জন্য ওভাবে আমাদেরকে অপশনটা দেওয়া হয় না যে অ্যাজ এ হোস্ট হিসাবে আমি সবাইকে পারমিট করব যে আপনারা ইন্ডিভিজুয়ালি রেকর্ড করেন। এটা বিটিআরএন হয়তোবা কোনো সিস্টেম ডেভেলপ করে রেখেছে, অলরেডি এটা রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা কি চারটা ভিত্তি দেখলাম যে পার্টনারশিপ উইথ আদার এজেন্সিজ, এক্সিস্টিং গ্রুপস, গ্রুপ মেম্বার্স ফ্রম দ্য সেম সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, টেম্পোরারি অ্যাজ ওয়েল অ্যাজ পার্মানেন্ট গ্রুপস। এই যে চারটা পয়েন্টস আমরা এখানে আলোচনা করলাম, বা আমি প্রথমেই বলেছি যে আমরা ডিএ এর ভিত্তি নিয়ে আলোচনা করছি, ডিএ কিভাবে কাজ করে। এই যে চারটা কথা থেকে তোমাদের কি একটা কনসেপ্ট দাঁড়ালো যে কেন এই চারটা জিনিসে আসলো, বা এই চারটা জিনিস কিভাবে ডিএ এর কাজের ভিত্তি হতে পারে? আমাকে জাস্ট একটু শেয়ার করতে পারো দু একটা পয়েন্ট? হুম, আমি তো দিব, ডিটেলস দিব, আমি তোমাদের কাছে জাস্ট বেস লাইনটা জানতে চাচ্ছি যে তোমরা এই চারটা পয়েন্টস আমি দিলাম মানে কি হতে পারে, টেন্টেটিভ একটা অ্যাজাম্পশন করা। বলো। ম্যাডাম ডিএই এক্সিস্টিং গ্রুপের সাথে কাজ করবে, কারণ হচ্ছে নিউ একটা গ্রুপ আচ্ছা না তৈরি করা ঠিক আছে, খুবই এক মিনিট এক মিনিট, এক্সিস্টিং গ্রুপের সাথে কাজ করবে এটা আমি স্বীকার করে নিচ্ছি এবং এর জন্য তোমাদেরকে স্লাইড দিচ্ছি, কিন্তু এই যে এক্সিস্টিং গ্রুপের সাথে কাজ করবে এটা বলতে আসলে কি এক্সপ্লেনেশন সেটুক বললে আমাকে হবে। জি ম্যাম, কারণ হচ্ছে ম্যাম নিউ একটা গ্রুপ তৈরি করা ম্যাডাম খুবই কমপ্লেক্স এবং মানে খুবই টাইম সাপেক্ষ। তো যদি সে মানে আগের মানে যেগুলো সমাজে গ্রুপ আছে মানে ওই গ্রুপের সাথে যদি কাজ করতে পারে তাহলে সেটা মানে টাইমও কম লাগলো। তাছাড়াও মানে গ্রুপটা আগে থেকে তৈরি করা মানে থাকলে মানুষের সাথে আর কি ই করা সোজা হবে। আহ জাস্ট কমিউনিকেশন করাটা হ্যাঁ, সোজা হবে। সোজা হবে। আর ম্যাডাম সমাজে আগে থেকে কিছু ম্যাডাম গ্রুপ তৈরি করা থাকে অনেক সময়, থাকে তাদের অনেক সাথে কাজ সময় না, এটা থাকে তুমি হ্যাঁ থাকে যেখানেই ম্যাম। যাও না কেন। মানে আমি কিন্তু দেখো গ্রুপের যখন কনসেপ্ট পড়িয়েছি, গ্রুপ বললেই যে তার একটা বিল্ডিং থাকতে হবে, তার লোকবল থাকতে হবে, এই পরিমাণ টাকা পয়সা থাকতে হবে, এসি থাকতে হবে, ইলেকট্রিসিটি থাকতে হবে, তা কিন্তু না। দেখো আমরা যখন গ্রুপের কনসেপ্ট দেখিয়েছি, দুই বা ততোধিক লোক যখন একত্রিত কোনো কাজ করে এবং তাদের যদি নির্দিষ্ট একটু গোল থাকে সেটাকেই কিন্তু আমরা গ্রুপ বলছি। এবং পরবর্তীতে আমরা যখন দেখেছি যে গ্রুপের ক্লাসিফিকেশন, ফ্যামিলি আমার একটা গ্রুপ হয়ে যাচ্ছে, খেলার মাঠে আমাদের গ্রুপ ডেভেলপ হচ্ছে, ইভেন রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেখানে ক্রাউডিং কন্ডিশন তৈরি হওয়ার ফলে একটা গ্রুপ হয়ে যাচ্ছে, কত রকম গ্রুপ হচ্ছে। অতএব সোসাইটিতে জি তুমি ম্যাম। যখন বাস করতে যাও তোমার গ্রুপ অবশ্যই 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 আছে। এখন তোমার পারপাসের সাথে সেটাকে ম্যাচ করিয়ে নিতে হবে, সেটাই এক্সিস্টিং গ্রুপে। ঠিক আছে, কনসেপ্টটা বললাম, আরো দু একজন দু একটা পয়েন্ট আমাকে এক্সপ্লেনেশনে যাও। আমার 93 স্টুডেন্ট, এর মধ্যে কি আমি একজনও পাচ্ছি না, আরো একজন পাচ্ছি না দু একটি কথা বলার মতো? ম্যাম, বলো, কোনো অসুবিধা সমাজের নেই, যে হ্যাঁ বলো। গ্রুপটা আগে থেকে এক্সিস্ট করে আমরা যদি এটা না, এক্সিস্টিং গ্রুপ শেষ, এখন বাকি তিনটাকে নিয়ে একটু বলো, যে কোনো একটা, তিনটার মধ্যে একটা। এক্সিস্টিং গ্রুপ আমরা অলরেডি শুনেছি। হুম, বলো। ম্যাডাম, হুম আহ, যদি ম্যাডাম একটা গ্রুপের সাথে কাজ করা হয় সেসব হুম মেম্বাররা যদি একই সামাজিক ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে যদি একই থাকে তাহলে হুম সেখানে তাদের সাথে কাজ করতে খুবই সহজ হবে। কারণ হুম কারণ সেসব মেম্বারদের সিমিলার ব্যাকগ্রাউন্ড থাকবে এবং তাদের নিড গুলা ম্যাডাম সিমিলার হবে। তারা যে প্রবলেম গুলা বলবে সেগুলো অলমোস্ট ম্যাম
কাছাকাছি হবে, কাছাকাছি বা সিমিলার হবে, তো সেসব গ্রুপের সাথে কাজ করা ম্যাম সেজন্য সোজা হবে আই থিংক। সোজা হবে। এটা হ্যাঁ। আচ্ছা, সেম ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বলতে আমরা শুধুমাত্র ইকোনমিক মানে ইকোনমি বলতে আমরা যেটা বুঝি যেটার সাথে টাকা পয়সা জড়িত, এটুকু তো বুঝি, ঠিক না? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এখানে শুধুমাত্র সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বলতে টাকা পয়সাটাকে বুঝিয়ে নেই। জি ইকোনমিকের ম্যাম, হ্যাঁ। আগে যে অংশটুকু আছে সোসিও, সোশিও, এই জি ম্যাম। সোসিও কথাটার সাথে আমার কি জড়িত, ওই যে দেখো লেভেল কিন্তু তোমরা পড়েছিলে, মনে করে দেখো টিচিং মেথড, কোন মেথড কোন কাদের জন্য ইফেক্টিভ হবে, তখন আমরা একটা লিস্ট পড়েছিলাম, ক্রাইটেরিয়া পড়েছিলাম, এডুকেশন এসেছিল, তারপর সে কত দূরে থাকে সেন্টারটা থেকে, মানে যেখান থেকে কোনো মেসেজ বের হয়ে আসছে সেটা, তারপর তার তো টাকা পয়সা আছে, তার ফ্যামিলির মেম্বার কতজন, তার ফ্যামিলির যে এই যে কালটিভেবল ল্যান্ড আছে বা তাদের আর্নিং এর যে সোর্স আছে সেইটা কেমন, একই সাথে অন্যের কমিউনিকেশন কেমন, এগুলো সবগুলো আইটেম আমার কোথায় চলে আসবে, সোশিও ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসবে। তাহলে সোশিও যোগ করেছি প্লাস ইকোনমি, টাকা পয়সার সাথে রিলেটেড যে বিষয়গুলো আসবে সেইগুলো আমাকে কনসিডার করতে হবে। আচ্ছা, নেক্সট, টেম্পোরারি অ্যাজ ওয়েল এজ পার্মানেন্ট গ্রুপ বলতে আমরা কি বুঝেছি, এটার সাথে কিন্তু এক্সিস্টিং গ্রুপের সাথে কিন্তু পার্থক্য আছে, এই দুটো কিন্তু সেম না। মনে হচ্ছে যে এক্সিস্টিং গ্রুপ আর টেম্পোরারি অ্যাজ ওয়েল এজ পার্মানেন্ট গ্রুপ সেম, সেম না। এক্সিস্টিং গ্রুপ বলতে আমি বুঝেছি যে সোসাইটিতে অলরেডি এক্সিস্ট করছে এনি কাইন্ড অফ গ্রুপ, আর এই টেম্পোরারি বা পার্মানেন্ট গ্রুপ বলতে বোঝানো হয়েছে বেসিক্যালি আমাদের যে সোসাইটির পার্মানেন্ট গ্রুপ রয়েছে, যেমন আমরা বলেছিলাম ফ্যামিলি একটা পার্মানেন্ট, এটা কিছুটা আমাদের ফরমাল যে গ্রুপের ক্লাসিফিকেশন দেখেছিলাম সেই দিকে মুভ করেছে, আর এক্সিস্টিং গ্রুপ যেটা রয়েছে এটা আসলে ওয়ার্কিং গ্রুপ যেটা সেই দিকে মুভ করেছে। অতএব এই দুটো জিনিস কিন্তু আলাদা, এটাকে এক করার কোনো সুযোগ নেই। লাস্ট পয়েন্ট যেটি রয়ে গিয়েছে পার্টনারশিপ উইথ আদার এজেন্সিস, এখানে আমরা বলেছি বিভিন্ন অর্গানাইজেশন একটা সোসাইটিতে কাজ করে, এই যে অর্গানাইজেশন গুলো রয়েছে আমার গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে, ফিন্যান্স অর্গানাইজেশন হতে পারে, আরো অনেক 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 অর্গানাইজেশন রয়ে গিয়েছে। এই যে অর্গানাইজেশন গুলো কাজ করছে একে অন্যের সাথে একটা কোলাবোরেশন থাকতে হবে বা একে অন্যের সাথে একটা লিঙ্কেজ থাকতে হবে বা রিলেশনশিপ থাকতে হবে, আদারওয়াইজ আমি একটা অর্গানাইজেশন আছে আরেকটা অর্গানাইজেশন কাজ করছি, দুজনের মাঝখানে যদি কোনো কোলাবোরেশন বা কোনো কিছু না থাকে তাহলে কি হবে, আমাদের যে গোল যেটা আছে সেটা সহজে অ্যাচিভ করাটা সম্ভব হবে না। এখন আমি বর্ণনায় চলে যাচ্ছি, নেক্সট স্লাইডে। এখানে আমরা কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যেটা বলেছো যে টাইম সেভ হবে, তারপর টাকা পয়সার যে বিষয় আছে সেটা সেই কথাগুলো এখানে চলে আসছে। প্রথম পয়েন্টটাই দেখো দিয়েছি আমরা, টু সেভ টাইম। আমি যখন কোনো সোসাইটিতে কাজ করা শুরু করব, যেমন আমরা লাস্ট ক্লাসে ব্যাখ্যা দিচ্ছিলাম যে আমি একটা গ্রুপ তৈরি করব, তারপর তাদেরকে বোঝাবো, তারপর কাজ শুরু করব, এটা করতে করতে আমার সময়ই চলে যাবে। এর চেয়ে বরং ভালো আমি যে কোনো কাজ যদি শুরু করতে চাই, যারা আছে আমি জানি তারা খুব স্কিলড না, কিন্তু যতটুকু যার যতটুকু নলেজ রয়েছে সেই লেভেল থেকে আমাকে কাজ শুরু করতে হবে, সে কথাটা বলা হয়েছে। তো যদি আমি করি তাহলে কি হবে, আমার টাইম সেভ হবে। হুম, শুধু তাই না, টাইম সেভের সাথে কিন্তু বিচার বা মানির যে বিষয়টা রয়েছে সেটাকেও আমি মিনিমাইজ করতে পারবো বা সেটাকে আমি সেভ করতে পারবো। নেক্সট বলেছি আমরা টু অ্যাভয়েড কমপ্লেক্সিটি অফ ফর্মিং নিউ গ্রুপস, যখনই কোনো জায়গাতে কোনো কিছু নতুন কিছু ডেভেলপ করা হয় প্রতিটি জিনিসের কিন্তু কিছু লিমিটেশন এবং অ্যাডভান্টেজেস থাকে। তুমি যখন নতুন একটা কাজ শুরু করতে যাবে এটা কিন্তু গঠন করতে কম্পারেটিভলি সময়টা বেশি নেয়, এবং সবসময় যে কমপ্লেক্সিটি অ্যারাইজ করবেই বা করতেই হবে তা কিন্তু না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে এই ধরনের যখন বিশেষ করে বেনিফিট রিলেটেড কোনো গ্রুপ যখন ফরমেশনে যাওয়া হয় এখানে এক ধরনের ক্রাইসিস তৈরি হয় বা কমপ্লেক্সিটি তৈরি হয়। ধরো আমার একটা সোসাইটিতে অনেক ক্যাটাগরির লোক বাস করে, আমি এখানে গণ্যমান্যদের দিকে মুভ করছি, কৃষক পর্যায়ে না, চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে গভর্নমেন্ট এমপ্লয়ি
তারপর কোনো পার্টিকুলার এলাকার যে প্রভাবশালী লোক রয়েছে তারা রয়েছে, প্রত্যেকেই যদি রিকমেন্ড করে যে এদেরকে এদেরকে নিয়ে গ্রুপ করে, কিন্তু দেখা গিয়েছে গ্রুপ যখন আমাকে ফরমেশন করতে হবে তখন একটা ক্রাইটেরিয়া হয়তোবা ওই অর্গানাইজেশন থেকে দিয়ে দিয়েছে, বা যিনি কাজ করতে গিয়েছেন ওনার সেট আপ একটি ক্রাইটেরিয়া রয়েছে, এই দুটোর সাথে অ্যাডজাস্ট করছে না। এই দুটোর সাথে যখন অ্যাডজাস্ট না করবে, সোসাইটির যে ডিমান্ড আছে সেটাকে যদি রেসপেক্ট করা না হয় বা সেটাকে যদি কনসিডার না করে, যে কাজ করবেন তা উনি, তাহলে কিন্তু সোসাইটিতে কাজ করা ডিফিকাল্ট। তোমার যতই তুমি উচ্চ গবেষণা করো আর যতই স্কিল পাওয়ার হও না কেন, যতই টাকা পয়সা নিয়ে মাঠে নামো না কেন, তোমার কাজের সাথে যদি সোসাইটির ডিমান্ড সেট না করে সেই সোসাইটিতে কাজ করা যাবে না। অতএব এখানে গবেষণা করে দেখা গিয়েছে যখনই কোনো একটা গ্রুপ ফরমেশনে যাওয়া হয় একটা কমপ্লেক্সিটি অ্যারাইজ করে, এই এক একজনের চাওয়ার কারণে, রিসার্চারের সেট চাওয়ার কারণে। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝলাম। নাম্বার 3 পয়েন্টে আমরা বলতে চাচ্ছি টু টাইপস অফ এক্সিস্টিং গ্রুপ। ইউজুয়ালি একটা সোসাইটিতে যখন বিভিন্ন গ্রুপ থাকে সেগুলোকে আমরা এইভাবে একটু দেখতে পাই, কম্পারেটিভলি একটু মানে পার্মানেন্ট টাইপের হয়ে থাকে, আর এমন কিছু থাকে যারা যাদের ইন্টারেস্ট রয়েছে বা তাদের সেম ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পছন্দ করে বা মন মানসিকতা সিমিলার, এই ধরনের কিছু গ্রুপ থাকে। অতএব কাজ করার সময় এই গ্রুপটাকে অবশ্যই অবশ্যই আমাকে কনসিডারেশনে নিয়ে এসে কাজগুলো করতে হবে। নেক্সট আমরা ওই এক্সিস্টিং গ্রুপেরই ব্যাখ্যা দিচ্ছি, those which are formed by rural people themselves। যখন রুরাল কমিউনিটি পিপল তাদের প্রয়োজনের জন্য তাদের স্বার্থে ওই গ্রুপটাকে ডেভেলপ করে, তাদের কথা আমরা বলেছি। আর পার্মানেন্ট গ্রুপ বলতে আমরা যেটাকে বলছি those which are affiliated with other organization, যেমন আমরা এখানে ব্র্যাকের কথা উল্লেখ করেছি যে কিছু স্ট্রাকচার্ড ফরম্যাট থাকবে, কিছু রুলস রেগুলেশন থাকবে এবং কোনো আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন দ্বারা পরিচালিত হবে। এর মানে ফাইনাল মেসেজটা হচ্ছে স্ট্রাকচার্ড ফরমেশন থাকবে, এই বিষয়গুলো এই গ্রুপের মাঝখানে রয়ে গেছে। কিন্তু ফাইনাল মেসেজ হচ্ছে আমি যখনই যে সোসাইটিতেই কাজ করি না কেন, যেই যখন তার এক্সটেনশনের কাজ করবে অবশ্যই এক্সিস্টিং গ্রুপ যেটি রয়েছে সেটাকে সাথে নিয়েই সে সামনের দিকে কাজের দিকে এগিয়ে যাবে। এই ছিল আমার এক্সিস্টিং গ্রুপের কিছু মেসেজ। তোমরা যদি চাও এখানে আরো দুই একটা পয়েন্ট অ্যাড করে দিতে পারবে। আমরা এখানে অন্য যে গ্রুপটার কথা বলেছি যে ওয়ার্ক করতে হবে, টেম্পোরারি গ্রুপকে কনসিডার করতে হবে, শুধু তাই না পার্মানেন্ট গ্রুপকেও কনসিডারেশনে নিয়ে আসতে হবে। আমি গেলাম দেখলাম যে না এই গ্রুপটা খুব ভালো কাজ করছে, এই গ্রুপটাকেই রাখবো, কিন্তু পুরাতন আরেকটি গ্রুপ রয়েছে বা কিছু সোসাইটির কিছু নর্মস ভ্যালুস রয়েছে সেগুলোকে আমি একেবারেই মানে ফেলে দিতে চাই বা সেগুলোকে কনসিডার করব না, তা কিন্তু হবে না। এখানে তোমাকে এই বিষয়গুলো চিন্তা করে নিয়ে কাজ করতে হবে। এবং আরো যদি ছোট করে বলি, টেম্পোরারি গ্রুপ বলতে আমরা কি বুঝাবো ফার্মারদের ক্ষেত্রে, সাধারণত দেখা গিয়েছে ফার্মাররা যখন ধরো যে এখন আমার শীতকালীন সবজি আমি কিছু করতে চাই, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এ ধরনের যখন একটা কাজ আমি করছি, ধরো আমি একটা ডেমনস্ট্রেশন করলাম, ডেমনস্ট্রেশন করে আমি একটা র্যালি করতে চাই বা ডেমনস্ট্রেশন মিটিং করতে চাই বা একটা ডিসকাশনে যেতে চাই, এই গ্রুপগুলো হচ্ছে ভেরি মাচ টেম্পোরারি। এই গ্রুপগুলোকে নিয়ে কাজ করতে হবে এবং প্রতিনিয়ত এই গ্রুপগুলোকে ডেভেলপ করতে হবে। ধরো আমি যদি একটা জায়গায় গেলাম, আমি জাস্ট কিছু উপদেশ দিলাম, দিয়ে বললাম যেটা আপনারা করেন, এরপরে আমার কোনো মনিটরিং নাই, তাহলে কিন্তু ওই কাজটা কখনোই সাস্টেন করবে না। এই টেম্পোরারি গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা বোঝাতে চেয়েছি মনিটরিং সিস্টেমটাকে এখানে আমি ইনভলভ করেছি। এবং তোমরা জানো যে কোনো একটা কাজ যখন মানুষ শুরু করে তো কাজের মধ্যে থাকে ফাইনাল আউটপুটটার যদি তুমি ইভালুয়েশন না করো বা মনিটর না করো, তাহলে সেই কাজটি সোসাইটিতে এক্সিস্ট করতে পারে না বা সেই সোসাইটি থেকে আমাদের ভালো কিছু আসে না। অতএব
কন্টিনিউয়াস তোমাকে এই টেম্পোরারি গ্রুপ তৈরি করতে হবে। হ্যাঁ, আবার ভেঙে যাবে, ডেমনস্ট্রেশন শেষ, মিটিং শেষ, সব ভেঙে যাবে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে এই গ্রুপগুলো কাজের স্বার্থে তৈরি করতে হবে এবং তৈরি করে কাজ করতে হবে, এবং সামনের যে রেজাল্টটা রয়েছে সেটা আবার তাদের মাঝখানে ডিসিমিনেশন করতে হবে। যখন ধরো আমি রেজাল্ট ডিসিমিনেশন করতে চাই, তখন দেখা যাচ্ছে আমি আরেক রকমের গ্রুপ তৈরি করছি। অর্থাৎ কন্টিনিউয়াসলি আমার এই টেম্পোরারি গ্রুপটা তৈরি হতেই থাকবে এবং আমি সামনের দিকে কাজ নিয়ে এগিয়ে যেতেই থাকবো। অর্থাৎ গেট এটি আরেকটি ভিত্তি, তার কাজের ভিত্তি, যে সে কি করছে, যে টেম্পোরারি গ্রুপ ডেভেলপ করে কাজ করছে, কিন্তু সে কখনোই আবার পার্মানেন্ট গ্রুপ যেটি রয়েছে সেটাকে নেগলেক্ট করছে না, সেটাকে সে রেসপেক্ট করে যাচ্ছে। সেটা একটু পেছনে পড়ে আছে, সেটা থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু পার্মানেন্ট গ্রুপে আবার সে নেগলেক্ট করছে না। তাহলে দুটো পয়েন্ট সম্পর্কে আমরা জানলাম। একটা ছিল আমার এক্সিস্টিং গ্রুপকে নিয়ে কাজ করতে হবে, এবং আমাকে অবশ্যই টেম্পোরারি গ্রুপ তৈরি করে করে নিয়ে কাজ করে যেতে হবে। Number 3 point, works with groups member from the same socio-economic background. এখানে আমি অলরেডি ব্যাখ্যা দিয়ে দিয়েছি যে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কি বুঝি, যে যাদের মোটামুটি ভাবে পড়াশোনার লেভেলটা সমান থাকবে, তাদের ফ্যামিলির আর্নিংটা সমান থাকবে, তারা যে কৃষি কাজটা করে সেই কাজের নেচারটা কাছাকাছি থাকবে, তাহলে কি হবে? এতে আসলে যে জিনিসটা হবে, যেমন ধরো আমি ফুলকপি চাষ করতে চাচ্ছি মাঠে এখন, বা টমেটো চাষ করতে চাচ্ছি। ফুলকপিতে তোমার যে ইন্টারকালচারাল প্র্যাকটিস বা তার কাল্টিভেশন প্রসিডিউর বা হারভেস্টিং মেকানিজম যেগুলো রয়েছে সেগুলো একরকম। আমি যদি টমেটোর কথা বলি, টমেটোর ক্ষেত্রেও কিছু ডিফারেন্স রয়েছে। দুজনেই কিন্তু দেখো উইন্টারের ভেজিটেবল, কিন্তু এরপরেও পার্থক্য রয়েছে। এখন আমার এই টমেটোতে দেখা গেল, তোমরা একটু জিনিস খেয়াল করে দেখবে, টমেটো গাছে কিছু কিছু পাতা কিন্তু কুকড়ে যায়, কিছু কিছু পাতা না, ভালো একটা সমস্যা আমাদের দেশে টমেটো চাষে, পাতা কুকড়ে যাচ্ছে। অথবা তোমরা দেখবে যে পাতার কালারটা উপরের থেকে বা নিচের পাতা অনেক সময় মরতে শুরু করে স্ট্র কালার, মানে খড়ের যে রংটা আছে সেই কালারটা ডেভেলপ করে। পাতাকপিতে কিন্তু এই জিনিসটা নেই, পাতাকপিতে অন্য এক জিনিস আছে। পাতাকপিতে যে পাতাটা আছে তার মধ্যে দেখবে যে গোল 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 করে একটা স্পট তৈরি হয়, এবং সেই জায়গাটা ব্রাউন হয়ে যায়, অনেক সময় ছিদ্র হয়ে যায়, এবং এমন ভাবে স্পটেড হয়ে যায় ওই পাতাটাকে আর খাওয়া যায় না, এবং নতুন পাতা ডেভেলপ করে। এই যে ধরো আমার একটা প্রবলেমের কথা বললাম, আরো অনেক রকম হতে পারে, ইনসেক্ট দিয়ে হতে পারে, ডিজিজ দিয়ে হতে পারে, বা সার রিলেটেড হতে পারে, ইত্যাদি। এই যে প্রবলেম গুলো, এটা যদি আমরা মোটামুটি ভাবে আহ টমেটো চাষিদেরকে নিয়ে একটা গ্রুপ করি, তাহলে তাদের প্রবলেম যখন আসবে আমার সলিউশন করতে কিন্তু ইজি হবে। কিন্তু বিক্ষিপ্ত ভাবে যদি এখানে আমার প্রায় 15 থেকে 20 রকমের সবজি চাষিদেরকে নিয়ে যদি আমি একটা গ্রুপ তৈরি করি, আমি কিন্তু কন্টিনিউয়াস প্রবলেম শুনবো, কিন্তু সেটা আমার সলিউশন করাটা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে। আমার পক্ষে দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি এক্সটেনশন যিনি ওয়ার্ক করছেন তার পক্ষে আমার ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমরা বলছি সিমিলার নিড এবং প্রবলেম বের হয়ে আসবে, এবং সেটাকে সলিউশন করার জন্য আমার সেম ব্যাকগ্রাউন্ডের গ্রুপ মেম্বার দরকার, এবং এই বিষয়টাকে আমাকে কনসিডার করতে হবে। এটা তো শুধুমাত্র আমি ভেজিটেবলের মধ্যে থেকে বললাম। অতএব এটার সাথে যদি আমি অন্য ফসল এভাবে যোগ করি, ভেজিটেবলকে যদি আমরা বলে থাকি যে হর্টিকালচারাল ক্রপস, এখন যদি আমি ফিল্ড ক্রপস নিয়ে আসি, এই সময় আমার কি হতে পারে, ভুট্টা হতে, মেজ হতে, গম যেটা আছে গম হতে পারে, বা আমি ওয়েল সিড যেটাকে আছে আমার সরিষার কথা যদি আমি নিয়ে আসি, তাদের ক্ষেত্রে কিন্তু আরো ডিফারেন্ট প্রবলেম দাঁড়াবে। অতএব এই মিক্সিংটাকে আমি করব না। যেমন কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে যেটা পড়াচ্ছিলাম যে টেম্পোরারি গ্রুপ, এই যে দেখো আমি গ্রুপ কিন্তু ডিভাইডেশন করে ফেলে গ্রুপ ডেভেলপ করছি, সেই গ্রুপগুলোই হচ্ছে কি আমার টেম্পোরারি গ্রুপ। এই যে আমার ভেজিটেবলের মধ্যে আবার ভাগ করে আমার টমেটো চাষিদেরকে আলাদা করে নিয়ে আসলাম, আমার অন্যান্য ক্রপসকে নিয়ে আসলাম, বা আমার ফিল্ড ক্রপস যেগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে নিয়ে আসলাম, বা ওয়েল ক্রপস এর যে সমস্ত কৃষক রয়েছে তাদেরকে আলাদা করে নিয়ে আসলাম।
এখন আমাকে তোমরা একটা প্রশ্ন করতে পারো, ম্যাডাম এক একটা ক্রপের জন্য কি আমি এক একটা করে গ্রুপ তৈরি করব? কথাটা কি এরকম? না, এই প্রশ্নটা যদি তোমরা আমাকে হঠাৎ করে করে বসো, আমি আনসারটা দেওয়ার সময় আমি দুবার চিন্তা করব। কেন চিন্তা করব? যে না, কথাটা এরকম না। নির্ভর করবে তুমি যে কমিউনিটিতে কাজ করছো, ওই এলাকার কতজন কৃষক এই বিষয়টাকে নিয়ে চাষ করছে বা কাজ করছে। দেখা যাচ্ছে আমি যদি একজন টমেটো চাষি, একজন ফুলকপি চাষি, একজন ভুট্টা চাষি, একজন সরিষা চাষি পাই, তাহলে কিন্তু হবে না। একজনকে নিয়ে তো আমি গ্রুপ করতে পারবো না, অ্যাটলিস্ট কয়েকজন পিপল নিতে হবে। এবং সেই কারণেই সব সময় প্রেফার করে গ্রুপ ডেভেলপমেন্টের জন্য। এবং গ্রুপে কাজ করার সুবিধা তোমরা নিশ্চয়ই জানো, আমরা আরো অনেক 2-3টা ক্লাসে আগেও বলেছি। এই জন্য তোমাকে কি করতে হবে, মোটিভেশন দিয়ে হোক বা যেভাবেই হোক, ওই তোমাকে টমেটো চাষি বাড়াইতে হবে, সরিষা চাষি বাড়াইতে হবে, তারপরে ওই গ্রুপে যেতে হবে, তারপর তাদেরকে নিয়ে কাজ করতে হবে। তাহলে এখান থেকে আমার ফাইনাল মেসেজ যেটা রয়েছে, যাদের মোটামুটি ভাবে একেবারে তো এটা পাল্লা পাথর দিয়ে মাপা যাবে না বা ফিতা দিয়ে মাপা যাবে না যে এতটুকু এতটুকু করে সোশিও ইকোনমিক কন্ডিশনের লোকজন একটা গ্রুপে আছে, তা না। আমরা অ্যাপ্রক্সিমেটলি আমার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করে এবং যাদের কাছাকাছি রয়েছে এই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা, তাদেরকে নিয়ে গ্রুপ ডেভেলপ করব। তাহলে আমার কি হবে, তাদের প্রবলেমটাকে সলিউশন করতে আমার সুবিধা হবে, তাদের নিড যেটা রয়েছে সেটাকে আমি ইফেক্টিভলি স্যাটিসফাই করতে পারবো। ফাইনালি আমার এক্সটেনশন ওয়ার্ক যেটা রয়েছে সেটা ইফেক্টিভ ওয়েতে কাজ করবে। হুম? এতটুকু তো তোমরা বুঝেছো, 3টা পয়েন্টস কিন্তু আমি আলোচনা করে ফেলেছি, এখন লাস্ট পয়েন্টে আমি যাব। এখানে আমরা বলেছি ওয়ার্ক ইন পার্টনারশিপ উইথ আদার এজেন্সিস। একা একা মানুষ কাজ করতে পারে না। আমরা ছোটবেলা থেকে কিন্তু প্যারাগ্রাফ পড়ে আসছি, মানুষ সামাজিক জীব, মানুষ একা একা বসবাস করতে পারে না। ঠিক এরকমই কথাটা, যে কোনো সোসাইটির ডেভেলপমেন্ট যদি তুমি করতে চাও, কোনো একক কোনো প্রতিষ্ঠান বা কোনো অর্গানাইজেশন একা কাজ করতে পারবে না, বা সে যদি একা কাজ করে সেটার মূল্যায়ন সোসাইটিতে খুব বেশি থাকবে না, এই কথাটাই বলা হয়েছে। এবং আমরা বলেছি একটা সোসাইটিতে সাধারণত বিভিন্ন ধরনের অর্গানাইজেশন কাজ করে। এতক্ষণ তো ধরো গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট বা অন্যান্য মানে প্রতিষ্ঠানের কথা বললাম। প্রতিষ্ঠান ছাড়াও কি আমার আরো কিছু জিনিস এখানে আসতে পারে কিনা? হ্যাঁ, লাস্ট পয়েন্টটা যেটা দেখো, হ্যাঁ, can assist DA to contact women, landless, marginal or small farmer। এই কথাটি কি দিয়েছে আমি? এই কথাটি দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে শুধুমাত্র এই যে এই আমার যে 4টা পয়েন্টস আছে সেগুলোকে তো অবশ্যই ভিত্তি নিয়ে কাজ করছে, শুধু তাই না, সে ওমেনদের জন্য আলাদাভাবে বিবেচনা করবে, ল্যান্ডলেসদের জন্য আলাদাভাবে বিবেচনা করবে, মার্জিনাল যারা রয়েছে এবং স্মল ফার্মার, ইভেন আরো হতে পারে, এখানে রিচ ফার্মার হতে পারে, আরো আরো আর কিভাবে ক্যাটাগরি করে থাকা হয় সেভাবে হতে পারে। কেন কেন আমার এই লাস্ট লাইনে আমি এটা যোগ করলাম, এটার ব্যাখ্যা যদি আমি এভাবে দিই, তোমরা জানো যে আমি যদি ওমেনটাকে বাদ রেখে পরের 3টাকে নিয়ে আলোচনা করতে চাই, ল্যান্ডলেস, মার্জিনাল অর স্মল ফার্মার, এই 3টা দিয়ে একটু আলোচনা করি। এই 3টা ক্যাটাগরি যখন আমার আসে, এই ক্যাটাগরিটা তৈরি করা হয়ে থাকে একজন কৃষকের তার কতটুকু ফার্ম সাইজ রয়েছে বা তার কাল্টিভেবল যে ল্যান্ড আছে, মানে সে যেখানে চাষাবাদ করে, এই কাল্টিভেবল ল্যান্ডের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হয়। কেমন সেটি? যে একটি রিকমেন্ডেড নাম্বার রয়েছে, কারো যদি 0.05 একরের নিচে জমি থাকে, তখন তাদেরকে আমরা একেবারেই বলে থাকি মার্জিনাল ফার্মার বা পোর ফার্মার বা ইত্যাদি ভাবে আমরা বলে থাকি। এবং এই ফার্মারদেরকে বিভিন্ন অর্গানাইজেশন আসলে বিভিন্ন ভাবে ডেকে থাকে, আলট্রা পোর বলে থাকে সুপার পোর বলে থাকে। এটা এটা আসলে এটা কোনো মানে আমি বলবো যে যেই বা কোনো অর্গানাইজেশনেরই
ফিক্সড ক্লাসিফিকেশন না। এই টার্মিনোলজি গুলো আসে যখন যে অর্গানাইজেশনটি কাজ করে তার কাজের সুবিধার্থে, তখন এই কোরের ক্যাটাগরিটা করে থাকে। আচ্ছা, কিন্তু বেস কিন্তু একটি, বেসটা কি হচ্ছে, তার কাল্টিভেবল ল্যান্ড কতটুকু রয়েছে তার উপর ভিত্তি করে কাজ করে। আর রিচ ফার্মার আমি কাদেরকে বলি, যখন আমি বলছি 1 হেক্টর এর উপরে যখন আমার কাল্টিভেবল ল্যান্ড থাকছে, তাদেরকে আমি রিচ ফার্মার বলছি। কেন এই ক্লাসিফিকেশনটা যেই করার প্রয়োজনীয়তাটা কি, বা আজকে আমি এখানে কেন বলছি, এই কারণেই বলছি, একজন কৃষকের যদি 0.05 একর আমার জমি থাকে, সে যে ফসলগুলো সহজে চাষ করতে পারবে বা কোনো ফসল চাষ না করার জন্য তার আগ্রহ প্রকাশ করবে, আর যে কৃষকের 1 হেক্টর কাল্টিভেবল ল্যান্ড রয়েছে, তার মানসিকতা, তার চাষবাসের আচার আচরণ সম্পূর্ণ ভিন্ন হবে। এটা তুমি নিজে একটু রিয়েলাইজেশন করো, তাহলে বুঝতে পারবে কিভাবে ভিন্ন হয়ে যাবে। যার একদম কম জমি থাকবে, সে কিন্তু সহজে রিস্ক নিতে চাইবে না, নতুন কোনো ক্রপ কাল্টিভেশন করতে চাইবে না, এবং তার সব সময় ডিমান্ড থাকবে কি করে আমি অল্প একটু জমি থেকে প্রোডাকশনে যেতে পারবো। আমার এক্সটেনশন অফিসারের সাথে কথা বলারও তার সময় থাকবে না, সে পাছে চিন্তা করবে আমি যদি ওর সাথে বেশি কথা বলি, ও যদি আমাকে একটা কিছু করতে বলে, আমার জমি তো এতটুকু, আমি ওখান থেকে কি করব, আমি যদি এবছরের ফসলটা না পাই, আমি কিন্তু খেতে পারবো না, বা আমার ছেলে মেয়েকে আমি রান করাতে পারবো না আমার ফ্যামিলি। অতএব সে সবসময় ট্রেডিশনাল ওয়েতে কাজ করে, কিছুটা কনজারভেটিভ থাকে। দেখো এই কথাগুলো কিন্তু বের হয়ে আসছে অটোমেটিক্যালি। তোমার জমি কম এবং তার সাথে কিন্তু কোরিলেট এই জিনিসটা, যে আমি কিছুটা কনজারভেটিভ হয়ে যাচ্ছি, আমি কিছুটা ট্রেডিশনাল হয়ে যাচ্ছি, আমি নতুন কোনো টেকনোলজি দিতে চাচ্ছি না। আমার ধারণা এই কথাগুলো হাম্মাদুর রহমান স্যার তোমাদেরকে পড়িয়েছেন, ঠিক না? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে তোমাদের আর একটু ক্লিয়ার হয়ে গেল, আমি এখানে আর ব্যাখ্যায় যাব না। আর যাদের তোমার বড় ল্যান্ড থাকে সেটাকে, এই জন্য যেই কে কেন এখানে আমরা ইনভলভ করছি, যেই বলতে চাচ্ছে, অতএব এই ল্যান্ডের ক্যাটাগরিটাকে মাথায় রেখে আপনি ওই লেভেলের কৃষকদেরকে ওই ধরনের টেকনোলজি দিবেন, সবাইকে সব টেকনোলজি দেওয়া যাবে না। এই ছিল আমার ল্যান্ডলেস মার্জিনাল স্মল রিচ ফার্মার নিয়ে। আমি কিন্তু ওমেনদেরকে তোমাদের সাথে আলোচনায় যাই না। এখন আমরা আসি ওমেনদেরকে নিয়ে। যেই এতদিনে যে কাজকর্ম চলছে, এখন পর্যন্ত ওমেন ফার্মারদেরকে আলাদা করে কনসিডারেশনে নিয়ে এসে কোনো ধরনের টেকনোলজি তারা ডেভেলপ করেনি, বা তারা ওমেনদের জন্য আলাদা করে কোনো প্রোগ্রামও হাতে নেয়নি যে ওমেনদেরকে কনসিডার করা হবে। এখন এই যে ওমেন ওমেন আমি বলছি, এবং সাথে কিন্তু আরেকটা টার্মিনোলজি আমি যোগ করেছি, ওমেন ফার্মার। এই যে মহিলারাও যে কৃষিকাজের সাথে ইনভলভ, তাদেরকেও যে ফার্মার বলা যায়, জাস্ট এই স্বীকৃতিটাই পেয়েছে। এটা 2020 সাল, তো এটা সম্ভবত পেয়েছে 16 সালের দিকে। এতদিন পর্যন্ত ওমেনরা যতই কৃষিকাজ করুক না কেন, যত কিছুই করুক না কেন, তারা কিন্তু মানে ফার্মার হিসাবে আখ্যায়িত ছিল না, বা তাদের কোনো স্ট্যাটিস্টিক্স আমরা বিবিএস এ পাবো না, বা কোনোভাবেই এটা ছিল না। 2016 সালের পরের থেকে যে সমস্ত মহিলারা কৃষিকাজের সাথে জড়িত এবং কাজ করছে, কন্ট্রিবিউশন করছে, তখন তাদেরকে বলা হচ্ছে ওমেন ফার্মার। অতএব এর আগ পর্যন্ত যখন আমরা ফার্মার বুঝতাম, শুধুমাত্র ম্যানকেই বুঝাতাম, ওমেন এখানে আমার আসতো না। তো এখন কিন্তু ফার্মারের এই ক্লাসিফিকেশনটা এসেছে, ওমেন এবং ফার্মার, ওমেন ফার্মার এবং ফার্মার এই কথাটা এসেছে। এর কারণে এর পরবর্তী সময় থেকে যেই কি করলো, ওমেনদেরকে কনসিডার করা শুরু করলো, এবং তাদের জন্য টেকনোলজি ডেভেলপ করার জন্য আমাদের মতো এডুকেশনাল যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদেরকে বলা শুরু করলো, রিসার্চ অর্গানাইজেশন যারা আছে তাদেরকে বলা শুরু করলো যে না, শুধুমাত্র ফার্মার, দ্যাট মিনস ম্যানদেরকে টেকনোলজি দিলেই আমার এগ্রিকালচারে ডেভেলপ হবে না, উইমেনদেরকেও কনসিডার করে আপনাদেরকে টেকনোলজি ডেভেলপ করতে হবে, এবং তাদেরকেও পার্টিসিপেশনের জন্য নিয়ে আসেন। কেন? কেনটা হলো, তোমরা যদি হোমস, আমি একটা এক্সাম্পল দিচ্ছি,
হোমস্টিক কাল্টিভেশনের কথা যদি আমরা বলে থাকি, হোমস্টিক তো বুঝো, বাড়ির আশেপাশে যে জমিটা থাকে সেখানে যখন আমরা কাল্টিভেশনে যাই, হোমস্টিক কাল্টিভেশন বলি। তুমি একটা টেকনোলজি নিয়ে গেলে যে বাড়ির আঙিনায় কি করে সবজি চাষ করে আপনার নিউট্রিশন বা ফুড সিকিউরিটি করতে পারেন, এটা তুমি একজন ম্যানকে, মানে একজন পুরুষ ফার্মারকে যতই ট্রেনিং দাও না কেন, যতই কনসেপ্ট ডেলিভারি করো না কেন, যতই মিটিং করো না কেন, তার আগ্রহ এই জায়গা থেকে আসবে না। হ্যাঁ, যে এতদিন যাবত ট্রেনিং দিয়ে গেছে শুধু ম্যানদেরকে যে হোমস্টিকে ভেজিটেবল কাল্টিভেশন করে, স্টাডি করে দেখা গেছে বা আমাদের অবজারভেশনে দেখা গিয়েছে, স্রেফ যদি ওমেনদেরকে এই টেকনোলজি গুলো দেওয়া হয়, কিভাবে চারাটা রোপণ করতে হবে, কখন সার দিতে হবে, কি পরিমাণ সার দিতে হবে, কি কি ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো রয়েছে, এগুলো যদি ট্রেনিং দেওয়া হয়, তাহলে দেখা গিয়েছে এটার প্রোডাক্টটা এবং এটার যে রেজাল্ট অনেক ভালো হয়। এটা আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিলাম। মেয়েদেরকেও কনসিডার করে এখন ডিই কাজ করছে, যা ডিইতে আগে সংযুক্ত ছিল না। এটাই বলা হচ্ছে যে এখানে যখন কাজ করা হবে, পার্টনারশিপ তো থাকবেই, প্লাস ওই যে পুরাতন যে 3টা পয়েন্টস আমি বললাম, এক্সিস্টিং গ্রুপের কথা বললাম, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের কথা বললাম, এবং অ্যাজ ওয়েল এজ টেম্পোরারি গ্রুপ ডেভেলপ করে আমাকে কাজ করতে হবে। এই ছিল যেই প্রিন্সিপাল, যে কিসের উপর ভিত্তি করে সে কাজ করবে। হুম? আমাদের স্লাইডের তুলনায় কিন্তু আলোচনা আজকে অনেক বেশি ছিল, স্লাইডের কথা কম, তো আলোচনা অনেক বেশি। আমি জানি না তোমরা কতটুকু আহ, আমাকে রিচ করতে পেরেছো। এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? হুম, জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, জি ম্যাম। তাহলে কি আমি স্লাইডটা থেকে বের হয়ে যাব? হুম, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই হেডলাইনটা আমরা শেষ করলাম। আমি অন্য আরেকটি হেডলাইনে যাব। তোমাদের সাথে নিশ্চয়ই তোমাদের লেকচার আউটলাইনটি আছে, ঠিক না? সব হলে ম্যাম। সব হলে? হ্যাঁ, হলে থাকলে হবে কিভাবে রে বাবা? ম্যাম আমরা তো অটো নিয়ে আসছিলাম, এখন লাইফটাই অটো হয়ে গেল, কি আর করব। ঠিক বলেছো, লাইফটা এইভাবে অটো হয়ে গিয়েছে যে আসলে আমাদের কোনো কিছুতেই কোনো কিছু অ্যাডজাস্ট, সবই অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে, কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে কতটুকু, সেটা আসল জিনিস। আচ্ছা, আমি আরেকটি জায়গায় যেতে চাচ্ছি। স্লাইডটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? না ম্যাম। না দেখা ম্যাম। যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে ফাইলটা না? দেখা যাচ্ছে, স্লাইড ফাইল দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে স্লাইড না দেখা ম্যাম। যাচ্ছে না? না ম্যাম। দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তোমরা একটু এটা একটু দেখতে থাকো, আমি আসতেছি। হ্যাঁ, এ মইন, মুগ্ধ। ও কাকা কি অবস্থা? হ্যাঁ, ঘুমাচ্ছি। গুড মর্নিং। কি খবর? ঠান্ডা কেমন এদিকে তোমার? ভালোই, কম কম্বলের নিচে। সেম, কাঁপাই দিচ্ছে রে ভাই। কালকে সন্ধ্যার সময় মাগরিবের আজান দিল, দেখি ঠান্ডা ঠান্ডা লাগে। ফোন থেকে ফোন বের করে দেখি টেম্পারেচার 21। আমাদের তো 16 হয়ে গেছে বেড়া। না, 16 তো গেছে, এখন যাচ্ছে ভোরবেলা। মাগরিবের আজানের পরে কথা বলতেছি। আমার রাত্রে 16 যায়। শেষ রাতে যায় ওইটা, সে 15-16। সে অবস্থা খারাপ। ক্লাস কর, আমি ঘুমাই থাক। ঘুমাতে এলে
এই যারা আইডির পাশে নাম দেশ নাই নাম সহ আইডি দে। কয়বার আইডি দেওয়া লাগবে অন্তত? আমি সেফটির জন্য 2বার করে দেই। যে কয়বার দিলে মনে শান্তি আসবে সেই কয়বার দিবি। আচ্ছা 2বার দিলে কি 2বার প্রেজেন্ট দিবে? যখনই নোটিফিকেশন আসে তখনই বাইরে দেই। মনের শান্তি রে ভাই। আপনি দেখতে পেরেছো যে রিজনস ফর জয়নিং ইন গ্রুপস বাই দ্য ফার্মার, কেন আমরা এটা অনেক আলোচনা করেছি। তো এবার আমি তোমাদেরকে এতক্ষণ পড়ানোর পর জাস্ট একটা মানে প্রেসক্রাইব ফর্মে দিতে চাচ্ছি যে কেন আমার কৃষকরা জয়েন করছে গ্রুপে। হুম, আচ্ছা এই জায়গাটি থেকে আমরা কি বুঝলাম বলো তো দেখি। প্রথম পয়েন্টে কিন্তু আমরা বলেছি সিকিউরিটি বা সেফটি, যদি আমি বলতে চাই যে আমি একা একা যখন কোনো কাজ করি তখন কিন্তু আমার অনেক ধরনের প্রবলেম আসতে পারে। এটাতে আমি ব্যাখ্যায় বেশি যাবো না, আমি শুধু জাস্ট প্রথম লাইনটা বলে চলে যাব। এটার ব্যাখ্যা আমি অনেক দিয়েছি, জাস্ট তোমাদের এই প্রত্যেকটা আসে পরীক্ষায় তোমাদের কাছে থাকা দরকার ম্যাটেরিয়াল, সেই কারণে আমি দিচ্ছি। প্রথম পয়েন্টে কিন্তু বলেছি আমরা সিকিউরিটির কথা বলেছি, ঠিক আছে। নেক্সট যদি আমরা দেখি, আমার স্লাইড হ্যাং হয়ে গেল নাকি? আচ্ছা, ইন্টারপার্সোনাল নিড, মানুষের পার্সোনাল নিডের কারণে কিন্তু একটা গ্রুপের সাথে অ্যাটাচমেন্টে যায় বা গ্রুপে জয়েন করে। তারপরে আমরা বলতে চাচ্ছি মিউচুয়াল ইন্টারেস্ট অ্যান্ড বেনিফিট, আমি যদি যাই আমি কিছু দিব, অন্যের কাছ থেকে কিছু নিব, এই ধরনের একটা বিষয় যখন আমার আসে। রিকগনিশন অ্যান্ড স্ট্যাটাস, যেমন ধরো তোমরা যদি বিভিন্ন গ্রুপের সাথে নিজেকে অ্যাড করো, যদি আমরা পলিটিক্যাল সিম্পলি পলিটিক্যাল ইস্যুতে যাই, যে পলিটিক্যালি যদি আমার কোনো গ্রুপের সাথে থাকে তখন নিজের মাঝখানে কিন্তু ভালো লাগে, লাগে কিনা বলো দেখি, শেয়ার করো। ভালো লাগে বলতে, ভালো লাগে যে আমি এই গ্রুপের সাথে আছি, নাকি সেই ফিলিংস নাই তোমাদের? কি ব্যাপার, সব ঘুমায় গেল নাকি? না ম্যাডাম, প্রচুর ঠান্ডা তো ম্যাডাম। ঠান্ডা? বাড়ি কোথায়? ম্যাডাম রাজশাহী ম্যাডাম। ও, রাজশাহীতে একটু ঠান্ডা পড়েছে। কেমন টেম্পারেচার এখন? ম্যাডাম ভালোই ম্যাডাম। কত? ম্যাডাম 20-এর নিচে থাকে ম্যাডাম। 20-এর নিচে থাকে? তুমি নিশ্চয়ই ঘরে বসে কাজ করছো। এখন চিন্তা করে দেখো, আমার একজন কৃষক ভোর 5টার সময় উঠে যখন জমিতে কৃষি কাজ করে, হ্যাঁ, আর কৃষি কাজ করে যখন 8টা-9টায় ফিরে আসে, 9টার সময় ঘুমের থেকে উঠে যখন কৃষককে গালি দিয়ে আমি, বা আমার পাশ দিয়ে যখন হেঁটে যায়, বলে যে না 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 আমার পাশে দাঁড়ায়েন না, বসেন না, তখন তখন কেমন লাগে না? আমরা কিন্তু কৃষককে কনসিডার করি না। কৃষকদেরকে নিয়ে আমরা কাজ করি, কিন্তু কোনো মিটিং এ দেখেছো কৃষককে নিয়ে এসেছি? এখন হচ্ছে, একটু হচ্ছে, কিন্তু ওভাবে এখনো হচ্ছে না। অতএব কৃষককে রেসপেক্ট করতে হবে আমার দেশের প্রেক্ষাপটে অ্যাটলিস্ট, কারণ এখনো আমরা কৃষি নির্ভর দেশ। যাই হোক, আমি আর ব্যাখ্যায় যাব না। রিকগনিশন এবং স্ট্যাটাস, এই কথাটা জন্যই আমরা গ্রুপে অ্যাটাচমেন্টে যাই। নেক্সট দেখি, সেলফ এস্টিম। ওই যে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে উই ফিলিং, এটা হচ্ছে সেই জিনিসটা, যে একটা গ্রুপে একটা ফিলিংস থাকতে হবে। নাম্বার 6-এ আমরা বলতে চাচ্ছি ফিজিক্যাল প্রক্সিমিটি। প্রক্সিমিটি হচ্ছে একেবারে পিক যেটা রয়েছে, সেই কথাটার মিনিংটা হচ্ছে প্রক্সিমিটি। এবং নাম্বার 7 পয়েন্ট আমরা বলতে চাই পাওয়ার এবং কন্ট্রোল। এটা কে না পছন্দ করে যে একটা পাওয়ার এবং কন্ট্রোলের এক্সপানশন ঘটে থাকে একটা ব্যক্তি যখন কোনো গ্রুপে জয়েন করে, এবং সেই ব্যক্তিটাকে আমি আমার ফার্মারকেই
বোঝাতে চাচ্ছি। এবং আমার ফাইনাল মেসেজ যেটি হচ্ছে, আমি যদি কোনো একটা গোল অ্যাচিভ করতে চাই, সেই কারণে একজন ব্যক্তি একটা গ্রুপে জয়েনিং এ যায় বা তার অ্যাটাচমেন্টে যায়। এই ছিল আমার বেশ কয়েকটা পয়েন্ট। তোমরা যদি আরো অ্যাড করতে চাও কোনো অসুবিধা নাই, যে কেন একজন কৃষক যে গ্রুপে জয়েন করবে এবং গ্রুপে জয়েন করার যে বিহাইন্ড রিজন গুলো কি হতে পারে সেই কথাটি এখানে বলা হয়েছে। এখানেও আমি আমার ক্লাস এই স্লাইডে শেষ করতে চাচ্ছি। ঠিক আছে? হ্যালো, জি ম্যাম। ম্যাম আজকে শেষ এখানেই? কি শেষ হলে বেশি খুশি হও? জি ম্যাম। কেন? সকালে তো ওই দিন তো আমাকে বললা যে ম্যাডাম এতগুলো ক্লাস করেছি, এই কারণে শেষ করতে চাই। আজকে তো আমারটাই ফার্স্ট ক্লাস, তাহলে এখনই শেষ করতে চাও কেন? জি ম্যাম, খাওয়া দাওয়া করে নাই তো। আচ্ছা, খাওয়া দাওয়া করবা, বাসায় তো আছো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা। দেখো তো এখন একটা স্লাইড দেখা যাচ্ছে কিনা? না ম্যাম। না ম্যাম। এখন দেখা যাচ্ছে? না ম্যাম। কেন, তোমাদের কি প্রবলেম? সাদিদার দিবার ছবি দেখা যাইতেছে শুধু। কিসের ছবি? সাদিদার দিবার। ও, দিবার ছবি দেখা যাচ্ছে। আমি তো দিবাকে দেখাচ্ছি না। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এটা কি দিবার মতো দেখতে? কালো কালো? কালো ম্যাডাম। দিবা কি কালো? এত কালো না ম্যাডাম। এত কালো না? আচ্ছা, তাহলে ঠিক আছে। ওই কালোর মধ্যে সাদা দেখা যায়, সেটা তো কেউ বললে না, শুধু কালোটাই বললে। আচ্ছা শুনো, এইটাই হবে আমাদের পড়ার লাস্ট স্লাইড। আজকে আমি হয়তোবা সবটুকু পড়াবো না, আমি শুধু তোমাদেরকে একটু আউটলাইন দেব যে আমি এখানে কি পড়ব। স্টেপস অফ ফর্মিং গ্রুপ। একটা গ্রুপ যখন আমি ফর্ম করব, তার জন্য আমি কি স্টেপ ফলো করব। আর লাস্ট হেডলাইন যেটি হচ্ছে পিপলস মোবিলাইজেশন। ওই যে কেন মুভ করবে, আমরা যখন গ্রুপ ডাইনামিক্স পড়ছিলাম তখন দেখো আমি একটি কথাই শুধু বলছিলাম, ডাইনামিক্সটা হচ্ছে কি এক ধরনের ফোর্স, যে গ্রুপের ভেতরে লোকজন যারা রয়েছে তারা কেন কাজ করবে বা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থায় কেন তাদের পরিবর্তনটা হয়, এবং এই ফোর্সটাকে আমরা কিন্তু ডাইনামিক্স বলেছি। এটাই আমাদের এই যে সেকেন্ড পয়েন্ট যেটা আছে পিপলস মোবিলাইজেশন। তাহলে প্রথম অংশটা যেটা রয়েছে স্টেপস অফ ফর্মিং গ্রুপ। ফর্মিং গ্রুপ কিভাবে আমি ফর্ম করব সে কথা। এখানে বেশ অনেকগুলো পয়েন্টস আছে, সেটা নিয়ে প্রথমে তোমরা যে কাজটা করো, আমি স্লাইডগুলো দিচ্ছি, তোমরা এগুলো তোমাদের কাছে প্রিজার্ভ করো, তারপর আমি আলোচনায় যাব। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ফর্মিং, স্টর্মিং, নর্মিং, নাম্বার 3 পয়েন্ট নর্মিং, পারফর্মিং, টার্মিনেশন বা সেপারেশন। এই ছিল আমাদের 5টা পয়েন্টের কথা আমরা আলোচনা করলাম। আমাদের হেডলাইন যেটা ছিল যে একটা গ্রুপ যখন ফর্ম করবে তখন আমাকে কিভাবে ইনফরমেশনে যেতে হবে বা তার যে স্টেপগুলো রয়েছে সেগুলো কি। এই পর্যন্ত আমি আজকে থাকবো। নেক্সট ক্লাসে আমি একটা ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে ম্যাম? সেকেন্ড পয়েন্টে একটু যদি নর্মিং, স্টর্মিং, 3 নাম্বার ছিল নর্মিং। জি ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। বা ডিসস্যাটিসফ্যাকশন। আমি কিন্তু দেখো প্রত্যেকটারই অল্টারনেটিভ নেম দিয়ে দিয়েছি ব্র্যাকেটে। আমরা এটা নেক্সট ক্লাসে ডিটেইলস আলোচনায় যাব। তাহলে আমি এখানেই তোমাদের সাথে আজকে আমি শেষ করব। এই পর্যন্তই ছিল আমার মানে প্রথম যে অংশটা আছে তার জন্য।
এবং লাস্ট অংশটা ছিল পিপলস মোবিলাইজেশন। ওটা নেক্সট ক্লাসে দেখে এবং নেক্সট ক্লাসে আমি শেষ করব। তাহলে আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিতে চাচ্ছি। আজকে উপস্থিতি কতজন? 102 জন। আচ্ছা, 100, কিন্তু কিছুক্ষণ আগেও তো আমি দেখলাম 106 জন না কতজন ছিল। সে চলে গেলে লাভ আছে? অন্য সেকশনের কিছু ছিল, ওরা ও, চলে গেছে। অন্য সেকশনে কিছু ছিল। আচ্ছা, থাক, অসুবিধা নেই। তাহলে তোমরা ভালো থাকো। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।